Hello, my dear friends and my dear students. Welcome again to my channel. Today, I am going to discuss about the last prose piece of your lesson syllabus. That is the three questions written by Leo Tolstoy. So, before starting the lesson, let know about the author first, Leo Tolstoy. Some lines given in your textbook about Leo Tolstoy. That the full name of Leo Tolstoy is Count Lev Nikolaevich Tolstoy. He was a Russian novelist. He was the greatest, one of the greatest novelists of the world, in the world. Okay, 1828 to 1910, was a Russian writer of worldwide fame. Okay, so he was called the religious master of religious fiction, and he is recognized as moral and religious teacher. তো তিনি এত বিখ্যাত যে তার প্রত্যেকটি লেখা এখনো পর্যন্ত এই জেনারেশনকে ইনফ্লুয়েন্স করে যায়। তার লেখা ইনফ্লুয়েন্স করেছিল আমাদের মহাত্মা গান্ধীকে, মার্টিন লুথার কিং, ঠিক আছে, অ্যাডাম স্মিথ ইউএসের। এই তার গল্পের মেন ক্যারেক্টার্স মানে মেন এলিমেন্টস হচ্ছে ম্যান, ঠিক আছে। বিভিন্ন সিচুয়েশনে মানুষ রিয়াকশন কি হয় তিনি একদম অবজার্ভ করে পুঙ্খানুপুঙ্খ তিনি ডেপিক্ট করেছেন, ডেসক্রাইব করেন। সুতরাং তার ক্রিটিক্সরা তাকে প্রেজ করেছেন এটার জন্য। এবং তার বেশিরভাগ ছোট গল্পগুলিতে এক একটি মোরাল থাকে। এই গল্পটিতেও একটা মোরাল রয়েছে, সেটা আমরা জানবো। তার মূল মানে মোটো হচ্ছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, জীবনের অর্থ সন্ধান, ঠিক আছে। হিজ নভেলস আর মার্কড বাই শার্প সাইকোলজিক্যাল ইনসাইট। তার বিভিন্ন নভেলসগুলো শার্প সাইকোলজিক্যাল ইনসাইট হচ্ছে, দার্শনিক চিন্তা ভাবনা দিয়ে পরিপূর্ণ, ঠিক আছে। এবং গ্রাফিক ডেসক্রিপশন অফ রিয়েলিটি, বললাম তিনি হি ওয়াজ দ্য মাস্টার অফ রিয়েলিস্টিক ফিকশন। তো বাস্তবধর্মী তার প্রত্যেকটি উপন্যাস, এবং সেগুলো এত সুন্দরভাবে বর্ণনা, সত্যি মানে অতুলনাহীন যাকে বলা যেতে পারে। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর ওয়ার অ্যান্ড পিস, সেভাস্টোপুল, স্কেচেস, অ্যানা কার্নিনা, এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। তো তার গল্পগুলো যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত এবং ইনফ্লুয়েন্স করে চলেছে। তো এই গল্পটি একটা হচ্ছে প্যারাবল, হ্যাঁ, থ্রি কোয়েশ্চেন্স। এটি একটি ছোট গল্প যেটা হচ্ছে প্রথম পাবলিশড হয়েছিল 1885, হ্যাঁ। তো এটা ছিল হোয়াট ম্যান লিভ বাই অ্যান্ড আদার টেলস। এই গল্পটিতে মানে উদ্ধৃত রয়েছে। প্রত্যেকটি ছোট গল্পটাতে একটা মোরাল রয়েছে। এই গল্পটিতে একটা মোরাল আছে, যেটা হচ্ছে মানুষকে নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে শিক্ষা নিতে হয়, হ্যাঁ। তো চলো এই গল্পটা সম্বন্ধে দু চার কথা দেওয়া আছে, এগুলো পড়ে নি। থ্রু দ্য টেল অফ দ্য জার উই ওয়ান্টেড টু নো দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অ্যান্ড অ্যাকশন। তো এই গল্পটিতে একটা জার, রাশিয়ার সম্রাটকে জার বলা হয়, হয়তো ইতিহাসে পড়ে থাকবে। তো এইরকমই একজন জারের জীবনে একটা ঘটনা ঘটেছিল। তো তিনি তার এই গল্পটার মধ্য দিয়ে আমরা জানবো দ্য অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অ্যান্ড অ্যাকশন, সঠিক যে কাজ, সঠিক মানুষজন এবং অ্যাকশন বা কাজ কি হতে পারে জীবনের, হ্যাঁ। বলেইছিলাম তার প্রত্যেকটি গল্পে তার মূল মোটো হচ্ছে, লিও টলস্টয়ের মূল মোটো হচ্ছে জীবনের অর্থ হয়ে যাবে। এই গল্পটি তো এইরকমই কিছু তিনি প্রশ্নের উত্তর খুঁজছেন। তো সেখানে আমরা জানতে পারবো এই অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অ্যান্ড অ্যাকশন। টলস্টয় রিভিলস অ্যান ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিজ অফ ম্যান। এখানে তিনি রিভিল করেছেন যে ডিউটিজ অফ ম্যান, মানুষের এই পৃথিবীতে আসার কারণ কি, কি কর্তব্য রয়েছে, মানুষের কর্তব্য কি পৃথিবীতে এসে। অ্যান্ড দিস সিম্পল টেল ইজ লোকেটেড উইথ ডিপ থটস। এই গল্পটি খুবই ডিপলি লেখা হয়েছে, গভীর চিন্তাভাবনা রয়েছে, যদিও
এই গল্পটি এত সাধারণ একটা গল্প, খুবই সিম্পল ওয়েতে লেখা, কোনো কঠিন ব্যাপার নেই, কিন্তু এর ভেতরে চিন্তাভাবনাগুলো খুবই ডিপ। অ্যান্ড দ্য ওয়ে হিউম্যান বিংস শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশন, এবং কিভাবে মানুষ তার কার্যগুলো সম্পাদন করবে, এই গল্পটির মাধ্যমে আমরা জানতে পারবো। তো চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই গল্পটা। লেটস স্টার্ট। It once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything. একবার কি হয়েছিল, একজন জার, মানে ঘটেছিল একজন জারের ক্ষেত্রে, যে তিনি যদি জানতেন যে রাইট টাইম টু বিগিন এভরিথিং, কোনো কিছু শুরু করার সঠিক সময় কোনটা। ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, যদি তিনি জানতেন যে কোন লোকগুলোকে শুনতে হবে, মানে কোন লোকগুলোর অ্যাডভাইস মেনে চললে তার সুবিধা হবে, কি না হুম টু অ্যাভয়েড, এবং কাদিকে এড়িয়ে চলতে হবে। অ্যান্ড অ্যাবাভ অল ইফ হি অলওয়েজ নিউ, এবং সর্বোপরি যদি তিনি জানতেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, বিভিন্ন কাজের মধ্যে কোন কাজটি তাকে আগে করতে হবে, অর্থাৎ কোনটি গুরুত্বপূর্ণ কাজ, সেটা করলে তিনি সহজে সাকসেসফুল হতে পারেন। তাহলে এই তিনটি উত্তর যদি তিনি পেয়ে যান, যে সঠিক সময়, কাজ করার সঠিক সময়, এবং কোন লোকগুলোকে নিয়ে কাজ করলে সুবিধা হবে, কাদের অ্যাডভাইস শুনলে সুবিধা হবে, এবং সঠিক কাজ সর্বোপরি, সেইটা তিনি যদি জেনে যান, তাহলে কি হবে, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। তিনি যখনই কোনো কাজে হাত দেবেন, তাহলে তিনি কোনোদিনই অসফল হবেন না। হ্যাঁ, নেভার ফেল, বিফল হবেন না। তো সত্যি দার্শনিক চিন্তা ভাবনা। আমাদেরও মনে হচ্ছে যে হ্যাঁ, এই তিনটি প্রশ্নের উত্তর জানা থাকলে অবশ্যই কোনো কাজের ক্ষেত্রে অসফলতা আসবে না বা ব্যর্থতা আসবে না। যে সঠিক সময় কোনটি, সঠিক ব্যক্তি কোনগুলো, এবং সঠিক কাজ কোনটি, ঠিক আছে, আমাদের জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এগুলো। সুতরাং আমরা যদি বিফল না হতে চাই, তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর অবশ্যই জানা কর্তব্য। তো লিও টলস্টয় ফিলোসফিক্যাল আইডিয়াস, ফিলোসফিক্যাল ওয়েতে তিনি বর্ণনা করেছেন। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এবং এই ঘটনাটি, এই চিন্তাটা তার মধ্যে ঘটল। অকার্ড মানে ঘটা, ঠিক আছে, তার মনের মধ্যে এলো। হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড। তিনি প্রোক্লেম করে দিলেন, তিনি ডিক্লেয়ার করলেন, ঘোষণা করে দিলেন, অ্যানাউন্স করে দিলেন যে হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, তিনি একটা বিরাট বড় রিওয়ার্ড দেবেন। কাকে? টু এনিওয়ান হু উড টিচ হিম, তাকেই দেবেন যে তাকে শিক্ষা দিতে পারবে বা তাকে বলে দিতে পারবে। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটি কাজ করার সঠিক সময় কোনটি। অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা খুব প্রয়োজনীয় ব্যক্তিবর্গ বা ব্যক্তি। অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং তিনি কেমন করে জানবেন যে কোন কাজটি সঠিক, মানে কোন কাজটি আগে করতে হবে, ঠিক আছে, কোন কাজটি গুরুত্বপূর্ণ কাজ। তো এই তিনটি প্রশ্নের উত্তর তিনি জানতে চাইছেন। দেখো এই টাইটেলটা তাই 3 কোয়েশ্চেন্স নাম দেওয়া হয়েছে। এই 3 কোয়েশ্চেনের সাথে এগুলো পরপর তার মনের মধ্যে হঠাৎ উদয় হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড লার্নেড ম্যান কেম টু দ্য জার, তো যেই ঘোষণা সেরকম জারকে সাহায্য করতে অনেকেই এগিয়ে এলেন, অনেক শিক্ষিত ব্যক্তি, ঠিক আছে, জ্ঞানী ব্যক্তি জারকে হেল্প করতে এলেন, তাকে এই পুরস্কারের ঘোষণা শুনে জারকে বলতে এলেন। বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন ডিফারেন্টলি, কিন্তু সবাই বিভিন্নভাবে উত্তর দিয়েছিল। তো এই গল্পটি খুব খুঁটিয়ে পড়তে হবে, বিকজ খুব শর্ট কোয়েশ্চেনগুলো এগুলোর মধ্যে আসে যে কোন কোন শিক্ষিত ব্যক্তি কি কি বলেছিল, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত কি হলো। তো শুনে যাবো, ঠিক আছে, শেষ পর্যন্ত শুনে। তো ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, তো প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম প্রশ্নটা কি ছিল, যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটি হবে। তো প্রথম কোয়েশ্চেনটার উত্তরে কি বলল, সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কিছুজন ব্যক্তি বললেন যে সঠিক সময়, কোনো কাজ করার সঠিক সময় কোনটি জানতে হলে
ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স। একজনকে অনেক আগে থেকেই শুরু করতে হবে, অ্যাডভান্স শুরু করতে হবে কাজটিকে, একটা কাজ বেছে নিয়ে তাকে শুরু করতে হবে। এ টেবিল অফ ডেজ, সেটা হতে পারে কতগুলো দিন আগে, বা মান্থস অ্যান্ড ইয়ার্স, কয়েক মাসও হতে পারে, কয়েক বছর আগেও হতে পারে। ঠিক আছে, ওগুলো কোনো নির্দিষ্ট ধ্যান ধারণা নেই, যত আগে করা যায় ততই মঙ্গল। ঠিক আছে, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং কাজটার পেছনে স্ট্রিক্টলি লেগে থাকতে হবে। ঠিক আছে, অনলি দাস সেড দে, শুধুমাত্র এইভাবেই তারা বললেন, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তাহলে সব কিছুই প্রপার সময়ে করা যাবে। তাহলে খুব মানে বাগধারা জাতীয় এক ধরনের উত্তর হলো। ঠিক আছে, এটা সঠিক কোনো উত্তর তারা দিতে পারলেন না। শুনেই বোঝা যাচ্ছে যে কোনো কাজটা যদি আগের থেকে শুরু করি, তাহলে কত আগে শুরু করে সঠিক সময়টা কখন আসবে সেটা প্রত্যেক কাজের ক্ষেত্রে নাও খাটতে পারে। ঠিক আছে, তাহলে এটা তো সময়ের অপচয় ছাড়া কিছুই হবে না, বুঝতে পারছি। তো দেখা যাক আরো অন্যজন কি বলছেন। Others declared that it was impossible to decide beforehand the right time for every action. অন্যজন ডিক্লেয়ার করলেন যে এটা খুবই অসম্ভব ব্যাপার, যে কোনো কাজ শুরু করার সঠিক সময় আগে ভাগে বলে দেওয়া খুবই অসম্ভব ব্যাপার। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডিয়াল পাস্ট টাইমস, কিন্তু আসল ব্যাপার হচ্ছে একজনকে মানে ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডিয়াল পাস্ট টাইমস, অলস সময় কাটানোটা ঠিক হবে না, অ্যাবজর্ব করে দেওয়া ঠিক হবে না। ঠিক আছে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, একজনকে সর্বদা মানে অ্যাটেন্টিভ থাকতে হবে, সর্বদা অ্যালার্ট থাকতে হবে, যে চারিপাশে কি ঘটছে সেই সম্বন্ধে অবগত থাকতে হবে, সুতরাং উদাসীন হলে চলবে না, এটাই বলতে দিয়েছেন। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং এই সব দিকে অ্যালার্ট থাকার পর বুঝতে পারা যাবে যে কোনটা গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, যেটা প্রয়োজনীয় সেটাই করা গুরুত্বপূর্ণ হবে। Others again said that, however attentive the jar might be to what was going on, আবার এটিকে নাকচ করে দিয়ে অন্যজন বললেন যে যতই রাজা অ্যাটেন্টিভ থাকুক না কেন, মাইট বি হোয়াট ওয়াজ গোয়িং অন, চারপাশে যা ঘটছে তার প্রতি যতই অ্যাটেন্টিভ, যতই সচেতন থাকুক না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি, এটা একজনের মানুষের পক্ষে জানা প্রায় অসম্ভব যে সঠিকটা, রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো কাজ শুরু করার সঠিক সময়। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, কারণ এটি জানতে গেলে তাকে কি ওয়াইজ ম্যানের কিছু ব্যক্তিবর্গের মানে অ্যাডভাইস প্রয়োজন হবে, কিছু ওয়াইজ ম্যান দরকার হবে আর কি। হু উড হেল্প হিম, তারা অর্থাৎ একটা টিম, ঠিক আছে, ওয়াইজ ম্যানের টিম দরকার হবে। তারা কি করবে, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা এই সব দিক বিচার বিবেচনা করে কাজের সময়টা নির্ধারণ করে দেবে। অর্থাৎ তারা বলছেন যে রাজাকে খালি অ্যাটেন্টিভ থাকলেই চলবে না, আরও অন্যান্য ওয়াইজম্যানের গ্রুপ রাখতে হবে, তারা বিচার বিবেচনা করে সঠিক সময়টা তারা নির্ধারণ করবে। But then again others said there were some things which could not wait to be laid before a council. তারপর আবার আরেক দল ব্যক্তি বললেন যে কিছু জিনিস হয়তো আছে এমন যেগুলো সর্বদাই কাউন্সিল অফ ওয়াইজ ম্যানের কাছে বলা যাবে না। ঠিক আছে, তাদের হাতে ছেড়ে দেওয়া যায় না। ঠিক আছে, ওই যে জ্ঞানী ব্যক্তিদের দলে বা জ্ঞানী ব্যক্তিদের ভরসার উপরে ছেড়ে দেওয়া যায় না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড টু ওয়ান্স টু ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, তো যতক্ষণ না মানে কাজে হাত দেবো কি হাত দেবো না কোনো কাজটা, সেটা আগে ডিসাইড করতে হবে। ঠিক আছে, তবেই যে কাজটা হাতে দেওয়ার পরেই ওটা কাউন্সিল অফ ওয়াইজম্যান ডিসাইড করবেন যে সঠিক সময় কোনটা হবে কাজটি করার, তাহলে খুবই একটু গোলমেলে ব্যাপার। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, সুতরাং এই কাজটি বাছার ক্ষেত্রে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, টু ডিসাইড দ্যাট ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, একজনকে জানতে হবে যে এই কাজটি যদি করি তাহলে কি হতে পারে। ঠিক আছে,
হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটবে। হ্যাঁ, ইট ইজ অনলি ম্যাজিশিয়ান হু নো দ্যাট। একমাত্র ম্যাজিশিয়ান অর্থাৎ জাদুকরই এটা জানতে পারবেন, সে জাদু করে তন্ত্রমন্ত্র করে এটা জানা যাবে, ঠিক আছে। অ্যান্ড দেয়ারফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, তাই একটা কাজের সঠিক সময় জানতে গেলে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, একজনকে ম্যাজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করতে হবে। তাহলে বিভিন্ন ধরনের ঘুরিয়ে ফিরিয়ে বিভ্রান্তিমূলক উত্তর আসছে, বিভিন্ন ক্ষেত্রে রাজা যার ডিসাইড করতে পারছেন না, দেখা যাবে। তো ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, এইরকমই সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল সঠিক ব্যক্তি কারা হবেন, সঠিক কাদের অ্যাডভাইস নেওয়া প্রয়োজনীয়, তো সেটা সেই ক্ষেত্রেও বিভিন্ন ধরনের ঘুরিয়ে ফিরিয়ে উত্তর আসতে লাগলো। সাম সেড দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার ইজ কাউন্সিলার্স, তো কয়েকজন বললেন যে রাজার কাছে জারের কাছে সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি হবেন তার কাউন্সিলররা, তার সভাসদরা, ঠিক আছে। আবার আদার্স দ্য প্রিস্ট, আবার অন্যজন বললেন প্রিস্টরা, পুরোহিতরা। আদার্স দ্য ডক্টরস, আবার অন্যজন বললেন একদল যে ডাক্তার, যা চিকিৎসক রয়েছেন তারা গুরুত্বপূর্ণ হবে। while some said the warriors were the most necessary, আবার কয়েকজন বললেন যে ওয়ারিয়ার্স অর্থাৎ যারা যুদ্ধ করে, যে সৈন্য সামন্ত, তারা রাজার কাছে ইম্পর্টেন্ট, সেগুলোকে আগে গুরুত্ব দেওয়া বিবেচনা করা দরকার। তাহলে বিভিন্ন জনের বিভিন্ন রকম উত্তর রাজার কাছে এলো, কারণ দেখা যাচ্ছে যে একটু বিচার বিবেচনা করলেই যে প্রত্যেকজনই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এবার থার্ড কোয়েশ্চেনে দেখো, থার্ড কোয়েশ্চেন কি ছিল, যে কোন কাজটি ইম্পর্টেন্ট হবে। তো টু দ্য থার্ড কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, যেটা ছিল যে কোন কাজটি গুরুত্বপূর্ণ, সাম রিপ্লাইড দ্যাট, কিছু জন রিপ্লাই দিলেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের উন্নতি করলে সাকসেসফুল হবেন, ঠিক আছে, তিনি শক্তিশালী হবেন, ঠিক আছে, অর্থাৎ বিজ্ঞানের টেকনোলজিটাকে উন্নত করতে হবে। আদার সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, আবার অন্যজন বললেন না, বিজ্ঞান না করে, বিজ্ঞানের উন্নতি করে কী হবে, যদি বহিঃশত্রু আক্রমণ করে, তাই ওয়ারফেয়ারটাকে, যুদ্ধের দক্ষতা বাড়ানোটার দিকে মন দেওয়া দরকার। দেশ শক্তিশালী হলে, অর্থাৎ সামরিক বাহিনী শক্তিশালী হলে দেশ টিকে থাকবে, রাজা সাফল্য লাভ করবেন। আবার বলছেন দ্য আদার্স এগেন ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, আবার অন্যজন বললেন যে না, রিলিজিয়াস ওয়ার্শিপ অর্থাৎ ধর্মকর্ম করতে হবে, ঠিক আছে, পূজা অর্চনা ইত্যাদি করা দরকার, কারণ ঠাকুরকে সন্তুষ্ট রাখতে হবে, ভগবানকে সন্তুষ্ট রাখতে হবে, তবে তার কল্যাণ বা আশীর্বাদ রাজার কাছে, রাজার মাথায় সর্বদা থাকবে, তিনি সাফল্য লাভ করবেন। তো এই ধরনের বিভ্রান্তিমূলক বিভিন্ন উত্তর রাজার কাছে আসতে লাগলো। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, যেহেতু সব উত্তরগুলো বিভিন্ন হওয়ার কারণে দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারোর প্রতি অ্যাগ্রি হলেন না, একমত হলেন না, সহমত হলেন না, হতে পারলেন না অ্যাকচুয়ালি, অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, তিনি কাউকে পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স, কিন্তু সঠিক উত্তর তিনি এখনো পর্যন্ত জানতে চান। টু হিজ কোয়েশ্চেন্স হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, তিনি শেষ পর্যন্ত ডিসাইড করলেন, কি সিদ্ধান্ত নিলেন, যে একটা তিনি হারমিট মিনস সন্ন্যাসী, যারা লোকালয় থেকে অনেক দূরে গভীর জঙ্গলে বা গভীর কোনো পাহাড়ের মধ্যে গুহার ভিতরে ওই অ্যালোন মানে একাকী থেকে ধর্মকর্ম বা পূজা অর্চনা করে থাকেন, তারা সব কিছু ত্যাগ করে জীবন কাটান। সেই একজন এরকমই হারমিটের সঙ্গে তিনি দেখা করতে চাইলেন, ওয়াইডলি রেনাউন্ড ফর হিজ উইজডম, যিনি তার জ্ঞানের জন্য খুব বিখ্যাত ছিলেন, তাকে সবাই ওই জ্ঞানী ব্যক্তি বলেই জানতেন। তো তার রাজার কাছে, যাদের কাছে, তো দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, যে সাধু বা সন্ন্যাসী তিনি বাস করতেন কোথায়, একটা উড মিনস ফরেস্ট, একটা জঙ্গলে, গভীর জঙ্গলে বাস করতেন, যেটা তিনি কোনোদিন কুইট করেননি, ছেড়ে যাননি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফক, ভেরি ইম্পর্টেন্ট, তিনি কমন সাধারণ মানুষদের সঙ্গেই তিনি দেখা করতেন, কোনো উচ্চবর্গীয় বা কোনো ধনী ব্যক্তির সঙ্গে তিনি দেখা করতে চাইতেন না, তার পুরোপুরি তিনি রিফিউজ করে দিতেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, ঠিক আছে, কোনো রাজার লোকেদের সঙ্গে তিনি দেখা করতে চাইতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস, তাহলে জারকে দেখা করার জন্য তাকে কমন ম্যান সাজতে হবে, সুতরাং জার তাই করলেন, তিনি
কি করলেন, সিম্পল ক্লথস, তিনি সাধারণ কাপড়, সাধারণদের যেরকম প্রজাদের পোশাক পরে নিলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, এবং হারমিটের যে সেল অর্থাৎ হারমিটের যে কুড়ে ঘর বা তার তিনি যেখানে বাস করেন, সেখানে পৌঁছানোর আগে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তিনি যেহেতু ঘোড়ায় করে এই জঙ্গলে গেছিলেন, সেই জঙ্গল অনেক কিছুটা আগে ঘোড়া থেকে নেমে গেলেন, ডিসমাউন্ট হয়ে গেলেন। অ্যান্ড লিভিং ইজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার যে বডিগার্ডরা সঙ্গে এসেছিল তাদেরকে ওখানে থাকতে বললেন, ছেড়ে দিলেন। অ্যান্ড ওয়েন্ট অন অ্যালোন, এবং তিনি একাকেই ওখানে গেলেন। when the jar approached, এবার দেখো কি হচ্ছে, জার যখন ওখানে পৌঁছালেন ওই যে হারমিট সেলের কাছে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। ইম্পর্টেন্ট, হারমিট কি করছিল, মাটি তৈরি করেছিল, মাটি কুড়ে, অর্থাৎ চাষবাস তিনি হয়তো করতে চাইছেন, সে চাষবাস করার জন্য তিনি ডিগিং করছিলেন, খুঁড়ছিলেন, ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুড়ে ঘরের সামনের অংশে। সিং দ্য জার হি গ্রিটেড হিম, জারকে দেখে তিনি গ্রিট করলেন, অর্থাৎ যেরকম সাধারণভাবে অভ্যর্থনা করে সাধারণ মানুষকে, প্রজাকে, তো তিনি সেরকমভাবে তাকে অভিবাদন করলেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং কোনো গুরুত্ব না দিয়ে তিনি খোঁড়া কাজ চালিয়ে যেতে লাগলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, হারমিটটা কেমন ছিল, ফ্রেল, ফ্রেল মানে শীর্ণকায়, এবং উইক, দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইন টু দ্য গ্রাউন্ড, যতবার তিনি ওই কোদাল, হ্যাঁ, স্পেড মানে হচ্ছে কোদাল, তিনি কোদালটা যতবার ওই গ্রাউন্ডে চালাচ্ছেন, স্টাক করছেন, আঘাত করছেন, হি টার্নড এ লিটল আর্থ, তিনি খুব কম মাটি তুলতে পারছেন, অর্থাৎ তার শরীরে শক্তি নেই, তিনি খুঁড়তে পারছেন না ভালো করে। অ্যান্ড হি ব্রিথড হেভিলি, এবং তিনি শ্বাস ফেলছেন খুব জোরে জোরে, অর্থাৎ তিনি অল্পতেই মানে টায়ার্ড হয়ে যাচ্ছেন, ক্লান্ত হয়ে পড়ছেন, কারণ তার শারীরিক অবস্থা ভালো নয় এবং শরীরের শক্তিও নেই, ফ্রেল অ্যান্ড উইক। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার তার কাছে গেলেন এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, আমি আপনার কাছে এসেছি হে জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন্স, 3টি প্রশ্নের উত্তর জানতে, বা 3টি প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, সুতরাং সন্ন্যাসীকে কোনো বলার অবকাশ না দিয়ে তিনি প্রশ্নগুলো এক এক করে ফেললেন, যে কি করে আমি জানবো কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটি, হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কোন লোকগুলো আমার খুব প্রয়োজনীয়, অ্যান্ড টু হুম শুড আই, এবং কাদের ক্ষেত্রে গুরুত্ব দেব, দেয়ার ফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, বাকিদের থেকে বেশি গুরুত্ব দিতে হবে, এই কথাটাই বলছি। অ্যান্ড দ্যাট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং কোন কাজগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, কোন কাজটা হাত দিতে হবে, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং কোনটাকে প্রথম অ্যাটেনশন, প্রথমে বিচার করতে হবে, আমার বিভিন্ন ধরনের কাজ রয়েছে, সেই কোন কাজটা প্রথমে হাত দেওয়া দরকার। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট জারের কথা শুনলেন, বাট আনসার নাথিং, কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি হাতটা ঝাড়লেন, অ্যান্ড রেকমেন্ডেড ডিগিং। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, জার এই দেখে বললেন যে আপনি ক্লান্ত, লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দিন, অ্যান্ড ওয়ার্ক এ ওয়াইল ফর ইউ, আমি আপনার জন্য কিছুটা কাজ করে দিচ্ছি। থ্যাঙ্কস সেড দ্য হারমিট, ধন্যবাদ, হারমিট বললেন। গিভিং দ্য স্পেড টু দ্য জার, তিনি আর কিছু কোনো ধরনের রিয়াকশন বা এর প্রতিক্রিয়া না দেখিয়ে তার হাতে কোদালটা দিয়ে দিলেন। অ্যান্ড হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তিনি ওই মাটিতে বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন তার এই 2 বেডস মানে হচ্ছে মাটি খোঁড়ার জমি, ঠিক আছে, বেডস বলা হয়। তো এরকম 2টো জমি যখন খোঁড়া হয়ে গেল, মাটি তৈরি করা হয়ে গেল, সিড বেডস তৈরি করা হয়ে গেল, দ্য জার স্টপড, জার থামলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন্স, তার কোয়েশ্চেনটা পুনরাবৃত্তি করলেন। হ্যাঁ, দ্য হারমিট এগেন গেভ নো আনসার, সন্ন্যাসী এবারও কোনো উত্তর দিলেন না, বাট রোজ, উঠে দাঁড়ালেন, স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, তার হাতটা বাড়িয়ে দিলেন, ফর দ্য স্পেড, কোদালটির জন্য, অ্যান্ড সেড, বললেন, নাও রেস্ট অ্যা ওয়াইল, এখন তুমি বিশ্রাম নাও, অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, এবং আমাকে একটু কাজ করতে হবে। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কোদালটা দিলেন না, অ্যান্ড কন্টিনিউড টু ডিগ,
এবং তিনি খোঁড়া চালিয়ে গেলেন। 1 hour পাস্ট, এরকমভাবে 1 ঘন্টা কেটে গেল, অ্যান্ড অ্যানাদার আর 1 ঘন্টা। দ্য সান বিগান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পেছনের দিকে সূর্য অস্ত যেতে লাগলো। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড, জার শেষ পর্যন্ত ওই কোদালটা ফেলে দিল ইনটু দ্য গ্রাউন্ড, মাটির ওপরে। অ্যান্ড সেড, আই কাম টু ইউ ওয়াইজ ম্যান, অর্থাৎ যার এখন অধৈর্য হয়ে গেছেন, এবারে তিনি আর উত্তর দেখলেন যখন পেলেন না, তখন তিনি এবারে শেষ পর্যন্ত বললেন যে আই কাম টু ইউ ওয়াইজ ম্যান, আমি আপনার কাছে এসেছিলাম হে জ্ঞানী ব্যক্তি, ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন, আমার প্রশ্নের উত্তর চাইতে। ইফ ইউ ক্যান গিভ মি নান, আপনি যদি কোনো কিছু না দেন বা উত্তর যদি না দিতে চান, টেল মি সো, আমাকে বলে দিন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি চলে যাব। হিয়ার কামস সামওয়ান রানিং, ইতিমধ্যে কেউ একজন ছুটতে ছুটতে আসছে দেখা যাচ্ছে। সেড দ্য হারমিট, এই দেখো কে ছুটে আসছে। লেট আস সি হু ইট ইজ, চলো দেখি ওকে। দ্য জার টার্ন রাউন্ড, জার পেছন ঘুরলেন, অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য হুড, দেখলেন একজন দাড়িওয়ালা লোক জঙ্গলের ভেতর থেকে ছুটতে ছুটতে এগিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টোমাক, ওই লোকটি তার হাতটা পেটে চেপে ধরে রয়েছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দিম, এবং রক্ত তার সেখান থেকে বেরোচ্ছে, অর্থাৎ তাকে কেউ আহত করেছে, পেটে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। হোয়েন হি রিচড দ্য জার, যখন ওই ব্যক্তিটি জারের কাছে পৌঁছালো, ফেল ফেইন্টিং অন দ্য গ্রাউন্ড, ততক্ষণে সে অনেক ক্লান্ত হয়ে গেছে এবং ফেইন্ট হয়ে গেলেন। লোকটি আসতে এসেই তিনি মূর্ছা গেলেন, অর্থাৎ অজ্ঞান হয়ে গেলেন। ফেন্টিং অন দ্য গ্রাউন্ড, মর্নিং ফিবলি, এবং গঙ্গাতে লাগলেন খুব ফিবলি, খুবই দুর্বল স্বরে। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনপেসেন্ট দ্য ম্যানস ক্লথিং, তো জার এবং ওই সন্ন্যাসী খুব শীঘ্র আনপেসেন্ট ম্যানস ক্লথিং, ওই লোকটি যে জামা কাপড় পরেছিল সেগুলো একটু ঢিলে করে দিলেন, আনফেসেন্ট করে দিলেন। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক, এবং ওই জামাটা তুলে দেখতে পেলেন যে তার স্টোমাকে অনেক বড় একটা ক্ষত। দ্য জার ওয়াচড ইট অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, জার ওয়াশড করে দিলেন তার ওই জায়গাটা, ক্ষতটা যত তাড়াতাড়ি পারলেন ধুয়ে দিলেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ, এবং হাতের কাছে তার ওই রুমালটাই ছিল তার নিজের, সেই রুমালটি দিয়ে তাকে ব্যান্ডেজ করে দিলেন। অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং হারমিটের একটা টাওয়েল ছিল, সেই হারমিট টাওয়েলটা দিয়ে তিনি বেঁধে দিলেন, এভাবে ব্যান্ডেজ করে দিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত থামলো না, রক্ত বেরোতেই লাগলো। অ্যান্ড দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ, জার কি করলেন, বারবার ওই ব্যান্ডেজটা খুলে ব্যান্ডেজ সোকড উইথ ওয়ার্ম ব্লাড, সেটাকে নিংড়ে নিয়ে, রক্তটাকে নিংড়ে নিয়ে সেগুলোকে ফেলে আবার তিনি ব্যান্ডেজ করতে লাগলেন, এবং বারবার করতে লাগলেন। অর্থাৎ ব্যান্ডেজ যতক্ষণ রক্তে ভরে যাচ্ছে ততক্ষণ ব্যান্ডেজটা খুলে নিয়ে আবার নিংড়ে নিয়ে আবার ব্যান্ডেজ করে দিচ্ছেন, এরকম বারবার করতে করতে। অ্যান্ড ওয়াশ অ্যান্ড রিব্যান্ডেজ ডাউন, এবং বারবার ধুতে লাগলেন এবং রিব্যান্ডেজ করতে লাগলেন। when at last the blood ceased flowing, শেষ পর্যন্ত যখন রক্ত ছাড়া বন্ধ হয়ে গেল, দ্য ম্যান রিভাইভড, লোকটি একটু সুস্থ হলো। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং কিছু পান করার জন্য চাইলেন, অর্থাৎ লোকটি কিন্তু তরল পদার্থ অর্থাৎ জল বা সামান্য কিছু, যাই হোক, কিছু পান করতে চাইলেন। দ্য জার ব্রড ফ্রেশ, জল নিয়ে এলো, ফ্রেশ ওয়াটার নিয়ে এলো, অ্যান্ড গেভ ইট টু হিম, তাকে দিল। মিনওয়াইল দ্য সান হ্যাজ সেট, এর মধ্যে সূর্য অস্ত চলে গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, তারপরে যেহেতু সূর্য অস্ত চলে গেছে এবং ধীরে ধীরে পরিবেশ ঠান্ডা হয়ে যাচ্ছে, চারিদিকটা একটু ঠান্ডা, শীত শীত করছে। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, জার তাই সন্ন্যাসীর সহায়তায় ক্যারেড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট, ওই অসুস্থ লোকটিকে, ওই যে অক্ষত বিক্ষত লোকটিকে হারমিটের হার্টের ভেতরে নিয়ে গেল, তার কুড়ে ঘরের মধ্যে। লেড হিম অন দ্য বেড, সেখানে গিয়ে একটা বেডের উপর শুয়ে দিলেন। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইস, বিছানাতে শুয়েই ওই লোকটি চোখ বুঝলো। অ্যান্ড ওয়াজ কোয়াইট, তারপর শান্ত হয়ে গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়ার্ক, কিন্তু যার ইতিমধ্যে এইসব কর্মকাণ্ড করার পর, তারপর তিনি অতটা পথ হেঁটে এসছেন, এমনিতেই ক্লান্ত ছিলেন, আরও ক্লান্ত হয়ে গেলেন। অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, এই কাজটি করার পর, দ্যাট হি
crouched down on the threshold. যার ওখানেই বসে পড়লেন, থ্রেশহোল্ড মানে হচ্ছে দোরগোড়াতে, ওই দোরগোড়াতেই বসে পড়লেন। অলসো ফেল স্লিপ, এই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলেন, স্লিপ সো সাউন্ডলি, খুবই গভীরভাবে ঘুমিয়ে গেলেন। দ্যাট ইজ স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, এই ছোট্ট গ্রীষ্মের রাত্রি এক ঘুমই কেটে গেল। তাহলে খুবই ডিপলি একটা ঘুম হলো। ভেন হি অ্যাওয়েক ইন দ্য মর্নিং, যখন তিনি সকালবেলায় জাগলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ। তো তার মনে ছিল না তিনি কোথায় আছেন। কিছুক্ষণ সময় লাগলো তাকে জানতে যে তিনি কোথায় আছেন। তিনি বসেই পড়ে ঘুমিয়ে গেছিলেন, এটা একটু জানতে তার একটু সময় লাগলো। অ্যান্ড হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড, তারপর ওই যে দাড়িওয়ালা লোকটিকে, স্ট্রেঞ্জ অদ্ভুত দর্শন, দাড়িওয়ালা লোকটি যে শুয়ে আছে বিছানাতে, তাকে, তার সম্বন্ধে। অ্যান্ড গেজিং ইনস্ট্যান্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, এবং ওই লোকটি তার দিকেই তাকিয়ে আছে, খুব ইন্টেন্টলি, একদম সরাসরি তার দিকে তাকিয়ে রয়েছে। শাইনিং আইজ, তার চোখগুলো ঝলঝল করছে। ফরগিভ মি, সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, ক্ষমা করুন, ওই দাড়িওয়ালা লোকটি খুবই দুর্বল স্বরে বলল। When he saw that the jar was awake, তখন ওই লোকটি দেখেছিল যে জার এবার ঘুম থেকে জেগে গেছে, was looking at him, তখন ওই লোকটি যা মানে রাজার দিকে তাকিয়েছিল, অর্থাৎ সে ওয়েট করছিল যে রাজা কখন ঘুম থেকে জেগে ওঠে এবং তার কাছে ক্ষমা চাইবে। তাহলে ব্যাপারটা আমরাও বুঝতে পারছি না, ব্যাপারটা কি, দেখো, দেখতে পাবে। আই ডু নট নো ইউ অ্যান্ড আই হ্যাভ নাথিং টু ফরগিভ ফর ইউ, যে আমি তো তোমাকে জানি না এবং তোমাকে ক্ষমা করার তো কিছু নেই। আমি বলছি তোমাকে জানলামই না, আর তোমাকে ক্ষমাই বা করবো কেন, বুঝতে পারছেন না। সেট দ্য জার, বলছে ইউ ডু নট নো মি, বলছে আপনি হয়তো আমাকে জানেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে জানি। আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি সেই আপনার শত্রু। হু শো টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে একজন প্রতিশোধ নিতে চেয়েছিল আপনার উপর। বিকজ ইউ এক্সিকিউটেড মাই ইজ ব্রাদার, কারণ আপনি আমার ভাইকে এক্সিকিউট তার রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন, ঠিক আছে, বের করে দিয়েছিলেন, সিজড হিজ প্রপার্টি, এবং তার প্রপার্টিটা দখল করে নিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে এর পেছনে একটা স্টোরি রয়েছে। এই দাড়িওয়ালা লোকটি হচ্ছে সেই একজন হয়তো ছিল, যে রাজাই ছিল, তার রাজার দাদা, সেই রাজাকে সিংহাসনচ্যুত করে এই জার তার রাজ্যটা দখল করে নিয়েছিল। সুতরাং এরই প্রতিশোধ নিতে ওই লোকটি এসেছিল। আই নিউ ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জেনেছিলাম যে আপনি এই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে একাকী এই বনের মধ্যে যাবেন। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এবং আমি ঠিক করেছিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনি যখন ফিরবেন তখন আপনাকে ওই পথেই মেরে ফেলবো। বাট দ্য ডে পাস্ট, কিন্তু গোটা দিন পেরিয়ে গেল। অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ, তাই আমি আমার এই অ্যাম্বুশ থেকে, অর্থাৎ কোনো একটা ঝোপঝাড়ের পেছনে লুকিয়েছিল, হ্যাঁ, নিজেকে অদৃশ্য করে রেখেছিল, সে সেই ঝোপঝাড় থেকে বেরিয়ে এসে আপনাকে খুঁজতে শুরু করলাম। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং আমি হঠাৎ আপনার বডিগার্ডের মুখোমুখি হয়ে গেলাম। অ্যান্ড দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনে ফেললো। অ্যান্ড উন্ডেড মি, এবং তারাই আমাকে আঘাত করলো। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের হাত থেকে পালিয়ে বাঁচলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, কিন্তু আমি মারাই যেতাম যদি না আপনি আমার কালকে ব্যান্ডেজ করে দিতেন। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু আপনি আমার জীবন বাঁচিয়েছেন। নাও ইফ আই লিভ, এখন যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, যদি আপনি ইচ্ছা প্রকাশ করেন, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার আজীবন ভৃত্য হয়ে থাকবো, ঠিক আছে, ফেথফুল স্লেভ, অত্যন্ত বিশ্বাসী স্লেভ মানে হচ্ছে ভৃত্য। অ্যান্ড উইল বিড মাই সন্স টু ডু দ্য সেম, এবং আমার সন্ততিকেও বলবো যে এর পরবর্তী ক্ষেত্রেও ওই ভৃত্য হিসাবে কাজ করে যায়, অর্থাৎ আপনার আজীবন বশ্যতা স্বীকার করলাম। অ্যান্ড ফরগিভ মি, এবং আমাকে ক্ষমা করুন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি, তো জার এই গল্পটা শুনে, তার কাহিনী শুনে
এবং এটা শুনে তার তিনি খুবই আনন্দিত হলেন যে হি হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, তার শত্রুর সঙ্গে কত সহজে একটা শান্তি স্থাপিত হয়ে গেল। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং তিনি একজন বন্ধুও পেলেন। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, তিনি তাকে ক্ষমাই করলেন না শুধুমাত্র, বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, এবং তিনি প্রমিস করলেন, ঠিক আছে, তিনি তার কাছে কথা দিলেন যে তার মৃত্যুদিকে পাঠাবেন এবং তার ফিজিশিয়ান, তার নিজস্ব চিকিৎসকদের, বেস্ট চিকিৎসকদের তাকে শুশ্রূষা করার জন্য তাকে পাঠাবেন, অ্যান্ড তার কাছে পাঠাবেন, অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং তার রাজত্ব ফেরত দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, তো তার এই উন্ডেড ম্যান তার কাছ থেকে বিদায় চেয়ে চলে গেল। জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ, জার এবার কি হলো, পর্চে গেল। পর্চ মানে হচ্ছে ওই বারান্দা, যেটা ছাউনি দেওয়া বারান্দা থাকে ওই কুড়ে ঘরের সামনের অংশে, সেই বারান্দা ওখানে গেল। লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, সে হারমিটকে, সন্ন্যাসী কোথায় আছে সেটা দেখতে গেল, ঘরের ভিতরে আছে না বাইরে আছে। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর, তো যাওয়ার আগে তিনি চাইলেন আরেকবার সন্ন্যাসীকে জিজ্ঞাসা করে যায়, টু বেগ অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট, ওই প্রশ্নগুলোর উত্তর জানবার জন্য, ঠিক আছে। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সন্ন্যাসী বাইরে ছিলেন। অন ইজ নিজ, তার হাঁটু গেড়ে সন্ন্যাসী বসেছিল। সোয়িং সিডস ইন দ্য বেডস, তিনি কি করছিলেন, সিডস অর্থাৎ বীজ লাগাচ্ছিলেন। সেই যে বেডগুলো তৈরি করা হয়েছে, সি বেডস, ঠিক আছে, জমি তৈরি করা হয়েছে গাছ লাগানোর জন্য, সেখানে বীজ বপন করছেন। শোয়িং সিডস অ্যান্ড হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যেটা আগের দিন খোঁড়া হয়েছিল। তো যার অ্যাপ্রোচড হিম, যার দেখতে পেয়ে তার কাছে গেলেন, অ্যান্ড সেড ফর দ্য লাস্ট টাইম, এই শেষবারের মতো, আই প্রে ইউ টু আনসার মাই কোয়েশ্চেন্স, আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমাকে উত্তর দিন, হে ওয়াইজ ম্যান, হে জ্ঞানী ব্যক্তি, আমাকে উত্তর দিন। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, এইবারে সন্ন্যাসী রিপ্লাই দিলেন, বলছে তুমি তো, তোমার উত্তর দেওয়া হয়ে গেছে, তুমি অলরেডি তোমার উত্তর জানানো হয়ে গেছে তো। সেড দ্য হারমিট স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তো তার ওই থিন লেগস, পাতলা পায়ের উপর ভর করেছে, বসে রয়েছে, সন্ন্যাসী দাঁড়ালেও না। অ্যান্ড লুকিং আপ এট দ্য জার, জারের দিকে তাকিয়ে বললেন যে তোমার তো আনসার আগেই দেওয়া হয়ে গেছে, তোমার উত্তরগুলো আগেই দিয়েছি। হু স্টুড বিফোর হিম, তো হাউ আনসার্ড, কেমন করে উত্তর দেওয়া হয়ে গেল। হোয়াট ইউ মিন, আপনি কি বলতে চাইছেন, সে আজ দ্য জার। ডু ইউ নট সি, বলছে দেখলে না। রিপ্লাইড দ্য হারমিট, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি তুমি আমার এই, আমাকে দেখে তুমি যদি করুণা না করতে গতকাল, অ্যান্ড হ্যাড নট ডাক দোজ বেডস ফর মি, এবং এই জমিগুলো না খুঁড়তে আমার জন্য বা তৈরি করে না দিতে, বাট হ্যাড গান ইওর ওয়ে, যদি তুমি তোমার পথেই চলে যেতে, অর্থাৎ সেই গতকালে যে কাজ করেছিল রাজা, তার কাছে কোদালটা চেয়ে নিয়ে কাজ করতে চেয়েছিল, তুমি যদি চলে যেতে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, ওই লোকটি তোমাকে অ্যাটাক করতো রাস্তাতে। অ্যান্ড উড ইউ হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, এবং তুমি রিপেন্ট করতে, তুমি তুমি পরে অনুতাপ করতে যে তুমি কেন থেকে গেলে না হারমিটের কাছে। সুতরাং সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটি ছিল গতকাল, যখন তুমি এই বেড খোঁড়ার কাজটা করছিলে, অর্থাৎ এই জমি যখন খুঁড়ছিলে, তখন তোমার কাছে ওটা ইম্পর্টেন্ট টাইম ছিল। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এবং আমি ছিলাম তোমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং সঠিক কাজ কি ছিল, যে আমার প্রতি তোমার ভালো করা, ঠিক আছে, তোমার করুণা হয়েছিল, তুমি আমাকে সাহায্য করলে, এবং যাতে আমারও ভালো হলো, দুটো জমি খোঁড়া হয়ে গেল, তাহলে এটা ছিল তোমার গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, আবার দেখো পরবর্তী ক্ষেত্রে, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, ওই লোকটি যখন ছুটে এলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন উই আর অ্যাটেন্ডিং টু হিম, সর্বাপেক্ষা সঠিক সময়, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সময় কোনটা ছিল, যখন তুমি তার দিকে অ্যাটেনশন দিলে, তাকে দেখভালের জন্য তুমি এগিয়ে গেলে। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি তুমি তার
ওই ক্ষতটা পরিষ্কার করে না ব্যান্ডেজ করে যদি না দিতে, হি উড হ্যাভ ডায়েড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, সে মারা যেত তোমার সঙ্গে শান্তি স্থাপন না করে। অর্থাৎ কত সহজে শত্রুর সঙ্গে একটা শান্তি স্থাপন হয়ে গেল, সেটা হতো না এবং সে মারা যেত, সে তার জীবন বাঁচানো হতো না। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তখন তোমার কাছে ইম্পর্টেন্ট ব্যক্তি ছিল ওই লোকটি, তাকে বাঁচানোর উদ্দেশ্য ছিল। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, তার প্রতি যে তুমি যে কাজটা করলে, তাকে জীবন বাঁচানো, সেইটা ছিল তোমার মোস্ট ইম্পর্টেন্ট কাজ, মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস অ্যাক্ট। রিমেম্বার দেন, যে মনে রেখো, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, বলছে একটা সময়ই গুরুত্বপূর্ণ, নাও, অর্থাৎ নাও, প্রেজেন্ট টাইম অর্থাৎ বর্তমানে যেটা করছি, যেটা যে সময়টা তুমি এনগেজ আছো, সেইটাই হচ্ছে তোমার কাছে ইম্পর্টেন্ট সময়। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সময়, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম ওয়েন উই হ্যাভ এনি পাওয়ার, কারণ এই সময়তেই তোমার কোনো শক্তি থাকে, অর্থাৎ তুমি সম্পূর্ণ শক্তি দিয়ে কাজ করতে পারো। যদি তুমি ভাবতে বসো যে সঠিক সময় কোনটা, তাহলে কিন্তু তুমি সঠিক শক্তিটা তুমি ইউটিলাইজ করতে পারবে না, সুতরাং তোমার কাজটা সাফল্য আসবে না। সুতরাং সর্বদা সঠিক সময় হচ্ছে নাও, দ্য প্রেজেন্ট টাইম। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, বলছে আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় লোক কারা, যখন তোমার সঙ্গে ওই কাজটি করার সঙ্গে থাকবে যারা, অর্থাৎ সে যাই হোক না কেন, সেই লোকটি তোমার কাছে ইম্পর্ট্যান্ট। ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনিওয়ান এলস, কারণ কোনো মানুষই জানে না কার সঙ্গে কোথায় দেখা হয়ে যাবে, ঠিক আছে, কার সঙ্গে কখন ডিল করতে হবে। এনিওয়ান এলস, যাকে তুমি চেনোই না, তার সঙ্গেই হয়তো সে ইম্পর্টেন্ট হবে। সুতরাং যে তোমার সঙ্গে সেই মুহূর্তে থাকবে কাজ করার সময়, সেই লোকটি হচ্ছে তোমার কাছে ইম্পর্ট্যান্ট, তাকে গুরুত্ব দিতে হবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে কাজ, অ্যাফেয়ার বা অ্যাক্ট যাই বলি না কেন, সেটা হচ্ছে টু ডু গুড, টু ডু হিম গুড, তার ভালো করা, অর্থাৎ তুমি যে কাজটা করছো তা তোমার সঙ্গে জড়িত আছে সেই লোকটির ভালো করা, সবার কল্যাণ করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন, কারণ এই উদ্দেশ্যেই, শুধুমাত্র এই উদ্দেশ্যেই, ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, মানুষকে এই জীবনে পাঠানো হয়েছে, অর্থাৎ এই পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষ এই উদ্দেশ্যেই। তাহলে দেখা যাচ্ছে দ্যার ইজ এ মোরাল ইন দিস স্টোরি, মোরালটা হচ্ছে কি, যে ইম্পর্টেন্ট সময়, যে প্রেজেন্ট টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এবং এই প্রেজেন্ট কাজ করার সময় যারা তোমার চারিপাশে থাকবে, সে যাই হোক না কেন, সে হচ্ছে ইম্পর্টেন্ট ব্যক্তি। এবং যে কাজটা তোমাকে করতে হবে, মূল মোটো রাখতে হবে, উদ্দেশ্য রাখতে হবে কি, পারপাস টু ডু গুড, ভালো করা, কল্যাণ যেটা হয়। তাহলে এবং যে নীতিটার উপরে বেস করে এটা করা হয়েছে, যে মানুষকে নিজের অভিজ্ঞতা থেকে শিখতে হবে, ম্যান লার্নস থ্রু হিজ ওন এক্সপিরিয়েন্স, ঠিক আছে, লার্নস বেস্ট ফ্রম হিজ ওন এক্সপিরিয়েন্স, তার নিজস্ব জীবন থেকেই শিক্ষা নেয়, এটাই হচ্ছে মূল নীতিকথা। মানুষকে এইভাবেই চলতে হয়, এবং এটার কোনো নির্দিষ্ট কোনো মানে কোনো সূত্র নেই যে এইভাবে জীবন কাটতে হবে, ঠিক আছে, কোনো এইটাই মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটাই মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি, এর কোনো সূত্র নেই। সুতরাং হারমিট তার জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে মোস্ট ইম্পর্টেন্ট টাইম কি, মোস্ট ইম্পর্টেন্ট পার্সন কি, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক কি বা অ্যাক্ট কী হবে। তাহলে এই গল্পটা খুব সুন্দর, তোমরা 3টে প্রশ্ন 3টে উত্তর তোমরা জানলে, এবং এটা তোমাদের জীবনও কাজে লাগতে পারে। তোমরা প্রত্যেক ক্ষেত্রে এই 3টে প্রশ্ন করে দেখো, তোমাদের পরীক্ষার ক্ষেত্রেই হোক বা পড়াশোনার ক্ষেত্রেই হোক, বা তুমি যে কাজেই হাত দাও না কেন, সব কাজের ক্ষেত্রেই এই উত্তরটা মেলাবে, দেখবে তোমরা সাকসেসফুল হবে। ওকে, তাহলে খুবই সিম্পল ওয়েতে গল্পটা রয়েছে, লিও টলস্টয়। তাই আপাতত এখানেই শেষ করলাম। এখনও বলছি, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এরপরে আমি গ্রামাটিক্যাল অনেক বিষয় নিয়ে আলোচনা করব, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লেসন পড়ানোটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, ধন্যবাদ।